ততই জটিল। সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে রবিবার শুরু শুভেচ্ছা জানাই। কল্পতরু অনুষ্ঠান মানে শ্রী সুব্রত চক্রবর্তী আপনাদের সেবায় 365 দিন 24 ঘন্টা, এবং তার স্বীকৃতি হিসেবে বেশ কিছু পুরস্কার তার ঝুলিতে রয়েছে, আমরা সকলেই সেটা জানি। কিন্তু শ্রী সুব্রত চক্রবর্তী সবসময় যে কথা বলেন, আমার জীবনের সবথেকে বড় পুরস্কার মানুষের ভালোবাসা। সেই সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্কটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, এবং আপনারা এতটাই ভালোবাসার জায়গা দিয়েছেন বা এতটা আস্থার জায়গা তিনি অর্জন করেছেন বলেই আজকে সকলের সাথে শ্রী সুব্রত চক্রবর্তীর একটা পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে, বলতে পারেন বিশ্বাসের সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই সম্পর্ক শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ বলছি, তার কারণ হলো যে এই যে আমাদের পারিপার্শ্বিকতায় আমরা দেখতে পাই, প্রতিনিয়ত দেখতে পাই, এবং আমাদের দৈনন্দিন জীবন থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও একটা যেন সম্পর্কগুলো অনেকটা আলগা হয়ে গিয়েছে, কোথাও যেন সুতোগুলো কোথাও মাঝে মাঝে একটা গিঁট পড়ে গিয়েছে, মনে হচ্ছে যে সম্পর্কটা একটু জটিল হয়ে গিয়েছে। কিন্তু না, জটিল হবার তো কথা ছিল না, কারণ কারো সম্পর্ক 8 বছর, কারো সম্পর্ক 10 বছর, কারো বা আরও দীর্ঘ সময় ধরে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। হঠাৎ করে কোনো একটি ঝড়ে, জানি না, কোনো একটা অজান্তেই সেই সম্পর্কের মধ্যে একটি কালো ছায়া বা একটি কালো মেঘের সঞ্চার, যা অনভিপ্রেত। আমরা কখনোই চাই না সেটা, কিন্তু চারিদিকে তাকালেই আমরা দেখতে পাই যে এত বছরের একটা পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক দুম করে হঠাৎ করে যেন একটা আলাদা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করলো। কেন করলো? এই নিয়ে তো একটা চিন্তা থাকেই আমাদের। সবটাই কি আমাদের এই কথাবার্তা বা বিশ্বাস বা বোঝাপড়ার অভাব? বোধহয় না, পেছনে লুকিয়ে রয়েছে আরও অনেকগুলো কারণ। হয়তো আমরা সবসময় সেটা নিয়ে আমরা ঘামাই না, হয়তো যে সেটা হয়তো নয়, আমরা এরকম ভাবি না। কিন্তু না, এটাও কিন্তু অপরিসীম একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা গ্রহণ করে আমাদের জ্যোতিষশাস্ত্র। সেইটাও কিন্তু আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ ইতিমধ্যেই এক সপ্তাহের মধ্যে অসংখ্য মানুষ চেম্বারে এসেছেন মূলত এই সমস্যাটা নিয়ে। তাই আজ শ্রী সুব্রত চক্রবর্তীর কল্পতরু অনুষ্ঠানের বিষয়বস্তুও কিন্তু সম্পর্ক। আসুন আমরা সঙ্গে থাকি সবাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে থেকে একটি বিষয়। শ্রী সুব্রত চক্রবর্তী আমাদের সাথে রয়েছেন। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতা মাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেবার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবির সেনগুপ্ত দাদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকেও আপনাদের সামনে নতুন বিষয় আপনাদের সামনে আলোচনা করব, এবং অনুষ্ঠান সূচনার প্রথমেই আবিরদা বলে দিয়েছে যে আজকে আমার বিষয়বস্তু কি। হ্যাঁ, বিগত আমরা কয়েক মাস ধরে দেখছি যে চারিদিকে বিবাহ চলছে, নতুন দম্পতি তারা দাম্পত্য জীবনে আবদ্ধ হচ্ছেন, এবং আমার এই বিগত কয়েকদিনের যে চেম্বারগুলো চলেছে সেই চেম্বারে মূলত অনেকগুলো কেস আমি পেয়েছি। মানে একসাথে আমি এতগুলো কেস পাইনি কখনো দাম্পত্য সমস্যা নিয়ে। মানে পরপর, মানে যেখানে আমি চেম্বারে গেছি বিভিন্ন রকম তো কেস থাকে, কিন্তু তার মধ্যেও সবথেকে বেশি পরিমাণ যে সমস্যাটা আমার কাছে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে দাম্পত্য জীবনের সমস্যা। অর্থাৎ তাদের মধ্যে বিবাহ হয়েছে, অথবা এমনও এসছে হয়তো বিবাহ হবে রেডি, হয়তো বাবা মা চাইছে তাদের সম্পর্কটা দীর্ঘ 8 বছরের বা 10 বছরের সম্পর্ক, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, কিন্তু তার আগেই, মানে বিয়ের আগেই তাদের যে দুজনের মধ্যে এমন হয়েছে যে রেজিস্ট্রি হয়তো হয়ে গেছে, তারা এবার প্রথাগত আমাদের যে বিবাহ রয়েছে সেটা তারা করবে, কিন্তু তার আগেই এমন একটা সম্পর্ক বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে বা ছেলে মেয়ের মধ্যে তৈরি হচ্ছে, সেখান থেকে তারা মনে করছেন যে রিলেশনশিপটাকে মনে হয় আমাদের এগোনোটা ঠিক হবে না। তার জন্য তাদের বাবা মারা উভয় ছুটে এসছে যে তাদের ভবিষ্যৎ কি হবে, মানে এখনো বিবাহ হয়নি, তাহলে কি পর্যায়ে যেতে পারে, এবং তারপরে তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তার মানে আমরা এখনকার দিনে একটা জিনিস প্রচুর পরিমাণে দেখছি যে রিলেশনশিপটাকে নিয়ে আমরা সবাই ভালোবাসছি, ভালোবাসা তো কখনোই পাপ নয়, অবশ্যই ভালোবাসা উচিত, বা রিলেশনশিপ যার সঙ্গে রয়েছে অবশ্যই তাকে নিয়ে ভালো থাকতে চাই, আমরা প্রত্যেকে চাই,
কিন্তু কোথাও সেই সম্পর্ককে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারছি না, অর্থাৎ একজন একজনকে কিছুতেই সহ্য করতে পারছে না। এখনকার দিনে যে সমস্যাটা সব থেকে বেশি হয়, যে আগেকার দিনে যেটা হতো বাবা মার মধ্যে বা যারা আমরা দাদু ঠাকুমা দেখে এসেছি, যে কোনো সময় কারোর মধ্যে ঝগড়া শান্তি হলে বিপরীত যিনি আছেন তিনি কিন্তু চুপ থাকতেন, চুপ থেকে সেই বিষয়গুলোকে শুনতেন। এখনকার দিনে সেই বিষয়টা হয় না, অর্থাৎ যতটা আপনি বলছেন বিপরীত দিকে যিনি আছেন তিনি তার উল্টে বেশি বলছেন আপনাকে। এই যে সহন ক্ষমতা মানুষের মধ্যে এতটা কমে গেছে, তার জন্য কিন্তু তখন মানুষের মধ্যে সেই সেপারেশন ব্যাপারটা চলে এসছে। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারেন যে মেয়েরা এখনকার দিনে প্রতিষ্ঠিত, মেয়েরা সব দিক থেকে, ছেলেরা কেন তাদেরকে ডমিয়ে, এক কথায় সবই ঠিক আছে, কিন্তু সেই যেন কোথাও গিয়ে মানসিক মেলবন্ধন তাদের মধ্যে আসছে না। এমনও হয়েছে, আমার কাছে এমনও ক্লায়েন্ট এসছে, আমি গত শুক্রবার দিন একটা ক্লায়েন্ট দেখছিলাম, মেদিনীপুরে গিয়েছিলাম, মেদিনীপুরে আমার একটা ক্লায়েন্ট দেখছিলাম। তো সেখানে দেখছিলাম বিবাহ হয়েছে প্রায় 3 বছর, তাদের একটা 6 মাসের বেবি রয়েছেন, ঠিক আছে। তাদের মধ্যে এতটাই তিক্ত সম্পর্ক, মানে সেখানে বলছে যে মা বাচ্চাকে ছেড়ে রেখে দিয়েছেন, মানে ছেড়ে চলে গেছেন, বাবাও ছেড়ে সেখানে আলাদাভাবে থাকছেন। বাচ্চাটা কিছুভাবে হয়তো মেয়ের যে বাবা মা, অর্থাৎ মেয়ের যে রয়েছে বাবা মা রয়েছেন তাদের কাছে রয়েছেন। মানে এই খবরগুলোকে শুনে এত খারাপ লাগছে। তার বাবা মা ছুটে এসছেন যে আমার মেয়ে ঘর করতে চাইছেন না, সন্তানটাকেও নিতে চাইছে না, মানে সন্তানকে আমাদের কাছে দিয়ে তারা তাদের মতো দুজনে আলাদা থাকছেন, আলাদা আলাদা। তো এই বিষয়গুলো মানুষের মধ্যে কেন হয়, মানে সম্পর্কে এতটা ছেদ কেন চলে আসছে? প্রথমে যেটা বলি, আমাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই মঙ্গল কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্রহ। মঙ্গল, আমি তো আমার জ্যোতিষের ভাষায় দেখব এবং আমি চেষ্টা করছি সেই সম্পর্কগুলোকে যাতে জোড়া লাগানো যায়, সম্পর্কগুলোকে কোথাও গিয়ে তাদেরকে একটু কাউন্সেলিংয়ে বসানো, একত্রীকরণ করা। অনেকের ক্ষেত্রে, আমাদের অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যেটা সমস্যা হয় কি বলুন তো, অনেক বাবা মারা যখন আসে অনেকে ভাবেন যে জ্যোতিষের কাছে গেছে তার মানে কিছু হয়তো সেই তন্ত্রক্রিয়া দ্বারা আমাদেরকে ঠিক করে দেওয়া হবে, বা অনেক কিছু ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আমাদের ঠিক করা হবে, বা কেউ মনে করেন যে সেখানে তার হয়তো দোষ নেই, তিনি বলছেন আমাদেরকে দোষী বেশি পেতে হবে। মানে একটা ভুল বোঝাবুঝি তাদের মধ্যে হয়। এতে কি হয়, সমস্যাটা তৈরি হয় যে একজন পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ বা দুজনেই উভয়ই কে একসঙ্গে আমরা কখনো এক টেবিলে বসাতে পারি না। তাদের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং নেই, তাদেরকে একটা ভুল ডিসিশন তাদের মধ্যে চলে আসে। জ্যোতিষের কাছে যাচ্ছি মানে ভুল করছে, কিছু আমাদের করে দেবে বা আমাকে কিছু খাইয়ে দিতে পারে। এই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে খুব ভুল ধারণা জন্মে গেছে। কাউকে খাইয়ে পরিয়ে কোনো কিছু করা যায় না, এখনকার দিনে মানুষ এইগুলোকে বিশ্বাস করে প্রচুর পরিমাণে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অন টেবিলে আমি বসানোর চেষ্টা করি। অনেক সময় অনেক কেস আমি এরকমও করেছি, রেমেডি দিয়েছি, কিন্তু তাদের পার্সোনালি আমি তাদেরকে এক জায়গায় এনে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, অনেক কিছুভাবে কাউন্সিলিং করানোর চেষ্টা করেছি মনস্তত্ত্বের দিক থেকে। কারণ জ্যোতিষশাস্ত্রের একটা পার্ট কিন্তু মনস্তত্ত্ব আমাদের। আমি যখন জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করেছি, আমাদের যিনি স্যার ছিলেন এবং আমার যে নিজের ইনস্টিটিউশন রয়েছে, আমি কিন্তু মনস্তত্ত্বের একটা পার্ট বা মনস্তত্ত্বের একজন শিক্ষককে রেখেছি, যাতে জ্যোতিষের পাশাপাশি মনস্তত্ত্বটাও ভালোভাবে একজন ক্লায়েন্টকে বোঝানো যায়। অর্থাৎ ক্লায়েন্টকে তার কি প্রবলেম, তাকে আমি একটা সামান্য রত্ন দিলাম বা জ্যোতিষের পরিভাষায় বিভিন্ন যন্ত্রম করে দিলাম, তাকে আমি যজ্ঞের কোনো কিছু বিষয়বস্তু করে দিলাম, সেইগুলো তো আমাদের জ্যোতিষের অঙ্গ। কিন্তু পাশাপাশি সেই মানুষকে মনস্তাত্ত্বিক দিক থেকে সাপোর্ট দেওয়া, তাকে তার প্রবলেমটাকে ভালোভাবে তাকে বোঝানো। একজন সুইসাইড অ্যাটেন্ড করছে, একজন দাম্পত্য জীবনে প্রবলেম হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, তাদেরকে অন টেবিল বসিয়ে তাদেরকে বোঝানো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে তাদের মধ্যে সেই জিনিসগুলোকে তুলে ধরা, সেইগুলো কিন্তু একজন জ্যোতিষ বন্ধুর কাজ। তো সেই জিনিসগুলো কিন্তু এখনকার দিনে আমরা করছি না। এই করছি না বলে কি হচ্ছে বলুন তো, মানুষ প্রতারিত হচ্ছে। আপনাকে কেউ বলছে হয়তো যে আপনার মেয়ের এই মাঙ্গলিক যোগ রয়েছে বলে এই প্রবলেম রয়েছে, আপনার মেয়ের এই কেমন্দুক যোগ রয়েছে বলে প্রবলেম রয়েছে, চন্দ্র থেকে মাঙ্গলিক যোগ, লগ্ন থেকে মাঙ্গলিক যোগ, আপনার ক্ষেত্রে কালসর্প যোগ, অর্থাৎ আপনাকে যোগে ফেলে দিচ্ছে। তার মানে কি, আমরা আসল বিষয়বস্তুর মধ্যে কখনো ঢুকতে চাইছি না, যে দুটো মনস্তত্ত্ব, অর্থাৎ একজন জাতক এবং জাতিকার, তার লগ্নপতির অধিপতি বা রাশিপতির অধিপতি কে, তিনি কোন তত্ত্বের মধ্যে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানি, আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই 4টি তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের এই 12টি রাশির অবস্থান। তাহলে আমাদের প্রথম জানতে হবে যে অগ্নিতত্ত্বের মধ্যে সেই জাতক জাতিকা রয়েছে, না জলতত্ত্বের মধ্যে রয়েছে, নাকি পৃথ্বী তত্ত্বের মধ্যে রয়েছে। তাহলে এই তত্ত্বগুলোকে যদি আমি না জানি, তাহলে তখন তাদের মধ্যে কি হয়, যাদের মধ্যে অগ্নিতত্ত্বের প্রবলেম রয়েছে বা অগ্নিতত্ত্ব রয়েছে, তাহলে সেখানে অগ্নির সঙ্গে জলের কিন্তু কখনোই মেলবন্ধন হবে না। তাহলে এই প্রবলেমটা সেখান থেকে স্টার্ট হচ্ছে। দ্বিতীয়ত,
আমরা কখনো স্টাডি করছি না আমাদের সম্পূর্ণ চক্রম। সম্পূর্ণ চক্র এবার অনেকে বলতে পারেন, আমি এরকম কেস বহু দেখেছি যাদের ক্ষেত্রে জটক বিচার করানো হয়েছে, জটক বিচারে 36 গুণসংখ্যা পেয়েছে, কিন্তু তাদের মধ্যে ডিভোর্সের প্রবলেম এসছে, দাম্পত্য জীবনে সমস্যা এসছে। কিন্তু এমনও কেস দেখা গেছে যে 36-এর মধ্যে তাদের 12 সংখ্যা এসছে গুণসংখ্যা, তারা কিন্তু দাম্পত্য জীবনে খুব হ্যাপি লাইফ লিড করছে। তার মানে কি, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে গুণসংখ্যা আমাদের ক্ষেত্রে কিন্তু প্রাধান্য নয়। অর্থাৎ গুণসংখ্যার বিচার দিয়ে আপনি যদি মনে করেন আমার ছেলেমেয়েরা বিবাহ দিতে যাচ্ছি, গুণসংখ্যা খুব ভালো ম্যাচ খেয়েছে, আপনাকে জ্যোতিষী বলেছে 3628 পেয়েছে, 3636 পেয়েছে, 3624 পেয়েছে, বা এখনকার দিনে যেটা প্রথা হয় যে 18 গুণের ওপরে পেলেই আপনার সেখানে বিবাহের জন্য প্রযোজ্য, গুণসংখ্যার কিন্তু কোনো ভ্যালিড নেই। আমি বারবার বলছি, গুণসংখ্যার কোনো ভ্যালিড নেই। আমাদের অষ্টকূট বিচারটা করা দরকার। দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে সম্পূর্ণ চক্রমটাকে ভালো করে তৈরি করা, এবং সেখানে দুজন জাতক জাতিকার সম্পূর্ণ চক্রমকে নির্ণয় করে তাদের আলাদা আলাদা তত্ত্বের চার্ট করা। অর্থাৎ আমি অগ্নিতত্ত্বে বা জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, অগ্নি পৃথ্বী বায়ু জলতত্ত্বের মধ্যে সেই জাতক জাতিকা কোন তত্ত্বের মধ্যে জন্মগ্রহণ করেছে সেই তত্ত্বের একটা আলাদা কুণ্ডলী নির্ণয় করা, এবং সেই তত্ত্বের মধ্যে সেই তত্ত্ব, অর্থাৎ সেই তত্ত্ব যেখানে আসছে সেখান থেকে তার লগ্নকেন্দ্রিকগতভাবে তার সপ্তম ভাব কিভাবে রয়েছে, তার দ্বিতীয় পতি কিভাবে রয়েছে, তার লগ্নপতি কিভাবে রয়েছে, সেইগুলোকে মেলবন্ধন করা। অর্থাৎ আমাদের তত্ত্বের একটা চার্ট বা তত্ত্ব কুণ্ডলীটাকে তৈরি করে। এবার আমাকে বলবেন, দাদা তত্ত্ব কুণ্ডলীটা কি? এই তত্ত্ব কুণ্ডলী আমরা কিন্তু জ্যোতিষী হিসাবে কোনোদিন কোনো ক্লায়েন্টকে কখনো বলিনি। আপনারা অনেকে দেখে এসছেন যে আমাদের যখন ন্যাটাল চার্ট তৈরি হয়, আপনাকে পাশে কেউ লিখে দিয়েছে তত্ত্ব অগ্নি, তত্ত্ব জল, তত্ত্ব বায়ু বা তত্ত্ব পৃথ্বী। কিন্তু এই যে 4টি তত্ত্ব আমরা জেনে নিলাম, কিন্তু এই তত্ত্বের ভেতরেও তার যে প্রাধান্য রয়েছে, অর্থাৎ গ্রহেরা কোন তত্ত্বগতভাবে 12টি রাশির মধ্যে অবস্থান করছে, সেই কানেকশনটা কি তৈরি করেছেন কখনো আপনারা? সেই কানেকশনটা তৈরি করেননি। তাহলে একজন জাতক জাতিকা অগ্নিতত্ত্বের হলে একজন জাতক যদি জলতত্ত্ব হয়, তাহলে তাদের মধ্যে কি কখনো মানসিক মিল হতে পারে? কখনোই হবে না। তাহলে সেখানে তাদের মধ্যে সম্পর্কের অনেক ছেদ আসতে পারে, সম্পর্কের সমস্যা আসতে পারে। শুধু এই ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে সেখানে দ্বিতীয় পতি দায়ী হতে পারে। দ্বিতীয় পতির যে প্রভাব, সে দ্বিতীয় পতির সঙ্গে তার সপ্তম পতির তত্ত্ব তাকে কি বলছে, যে সেখানে তার একটা মেয়ে যখন নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে বা রিলেশনশিপে যাচ্ছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, সে একটা নতুন বাড়িতে যাচ্ছে, তাহলে সেখানে তার পরিবেশ তাকে সাপোর্ট করছে, সেটাকে তাকে দেখা দরকার। অর্থাৎ শ্বশুর, শাশুড়ি, ননদ বা দেয় বা পরিবারের যারা আদার্স যারা রয়েছে তাদের সঙ্গে সেই মেয়েটি কেমন সহাবস্থান করছে, তাদের মনস্তত্ত্বের সঙ্গে সেই মেয়েটির যে নতুন একজন বাড়িতে ঢুকেছে তার মনস্তত্ত্ব কি ম্যাচিং ঘটছে, সেখানে কিন্তু বড় বিষয়। বা সেই মেয়েটি যে নতুন আসলো, সেখানে শ্বশুর শাশুড়ির সঙ্গে তাদের মনস্তত্ত্ব কেমন মিল খাচ্ছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা কখনোই দেখছি না। আমরা কিন্তু সেই বিষয়গুলোকে না দেখে কি করছি, সব থেকে ভালোকে ক্যামেরা করে, হ্যাঁ অবশ্যই করুন, বা প্রি ওয়েডিং শ্যুট আমরা করছি, তার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি। আমরা খুব ভালো যেখানে খাবার, ক্যাটারার্স, সব থেকে ভালো ক্যাটারার্সকে আমার খাওয়াতে হবে, লোককে দেখাতে হবে। আমার সব থেকে ভালো ডেকোরেশনটাই চাই আমার মেয়ের জন্য বা ছেলের জন্য, সব থেকে ভালো গাড়িটাই প্রয়োজন, সব থেকে কি দামি দামি গিফট পরে আমি ওই একটা রাত্রি মানুষকে দেখাবো, কি খাওয়াতে পারি। আমরা সেই জৌলুসে কিন্তু বিশ্বাসী হয়ে পড়ছি, কিন্তু সেই জৌলুসটা কতদিন স্থায়ী হচ্ছে বলুন তো? আজকে এই জিনিসগুলো কেন আজকে অন মিডিয়াতে বলছি বলুন তো? আমাদের কাছে প্রচুর পরিমাণে এই কেস রয়েছে, 1 বছর 2 বছর 3 বছরের বিবাহিত জীবন। এমনও কেস কিছুক্ষণ আগে বললাম যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি পর্যন্ত তারা ডেক্স ফিক্স করেছে, কিন্তু ভাবছে তারা বিয়ে করবে কিনা। তাহলে এই প্রবলেমগুলোর জন্য আমাদের তত্ত্ব কুণ্ডলীকে নির্ণয় করা অত্যন্ত প্রয়োজন। আর এই তত্ত্ব কুণ্ডলী যদি মনে হয় যে আপনার বাড়িতে এরকম কোনো সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর মিল নেই, বা বুঝতে পারছেন একজন স্ত্রী হিসাবে যে তার পরিবারের সঙ্গে তিনি মানাতে পারছেন না, হয়তো স্বামী ভালো, দেখা যাচ্ছে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, পরিবারের কাউকে নিয়ে সমস্যা হচ্ছে, বা সেখানে রিলেশনশিপে এমনও দেখা গেছে যে অগ্নিতত্ত্বর সঙ্গে জলতত্ত্বের মধ্যে সেখানে কিছুভাবে ষষ্ঠপতি কানেক্টিভিটি হয়েছে, এবং ষষ্ঠপতি যখন বিশেষ করে সম্পূর্ণ চক্রমে তৃতীয় বা পঞ্চমকে একত্রীকরণ করবে, সেখানে কিন্তু সবসময় তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে।
অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তি সেখানে চলে আসতে পারে। সেখানে তৃতীয় ব্যক্তি কেন আসবে? যখন সপ্তম পতি কিছুভাবে দ্বিতীয় পতি দ্বারা অষ্টম পতি দ্বারা দৃষ্টিকোণ হবে। যখন দৃষ্টিকোণ হবে তাদের মধ্যে মনস্তত্ত্বের মিল হবে না, আর মনস্তত্ত্বের মিল হবে না মানে সেখানে ষষ্ঠ হাউস অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ষষ্ঠ হাউস অ্যাক্টিভ হওয়া মানেই সেখানে ষষ্ঠের যে তৃতীয় ভাব, সেই তৃতীয় পতি সেখানে কিন্তু অ্যাক্টিভ হলো, মানে সেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটলো। অর্থাৎ যখন কোনো স্বামী স্ত্রীর মানসিক বন্ধনে ঠিকমতো নেই, তখন সে চাইবে কোথাও একটা মানসিক সুখ শান্তি পেতে, তখন সে তৃতীয় ব্যক্তির কোনো কিছু প্রবেশ ঘটছে, কোনো কিছু নতুন রিলেশনশিপে প্রবেশ করছে, সেটা নিয়ে তাদের দাম্পত্য জীবনে একটা প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে এই পুরোটাই আমরা কিন্তু তত্ত্বকুণ্ডলী দ্বারা নির্ণয় করতে পারি। আমরা সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্যই আজকে মানুষের জীবনে কিন্তু এত সমস্যা। আপনি জ্যোতিষী তো দেখাচ্ছেন, কিন্তু এই বিষয়গুলোকে পার্টিকুলার দেখানো হচ্ছে না। দেখুন, জ্যোতিষী প্রচুর রয়েছে, ভিশনে বলুন বা অন্যান্য মিডিয়াতে বলুন, টিভি খুললেই সারাদিন আপনি জ্যোতিষীর প্রোগ্রাম দেখতে পাবেন, কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টগুলোকে নিয়ে আলোচনা আজকে করা হচ্ছে না, যার ফল কিন্তু আজকে মানুষ ভুগছে, যার জন্য সুব্রত চক্রবর্তী চেম্বারে বহু মানুষের ভিড় এই সমস্যা নিয়ে। আমি আশা করছি যদি মনে করছেন আপনার আশেপাশে এই সমস্যাগুলি রয়েছে, আপনি চাই না যে এই সমস্যা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন আপনারা, যাতে কোনো কিছু সমস্যা না তৈরি হয়, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলোকে গাইডলাইন করা। অবশ্যই কিন্তু আপনারা তত্ত্বকুণ্ডলীটাকে নির্ণয় করে যদি সমস্যা থাকে তার রেমিডিয়াল গাইডলাইন করুন। দরকার পড়লে অন টেবিল পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ এবং পাত্রপাত্রী উভয়কে বসিয়ে আমরা কাউন্সেলিং দ্বারা এই সমস্যার কিন্তু সমাধান আমরা করতে পারি। অবশ্যই ফোনে কেউ এসে, হ্যাঁ ফোনে রয়েছে, এবং এই আলোচনা থেকে একটি কথা যেটা মানে আমার মনে হচ্ছে বলা খুব প্রয়োজন, সেটা হলো আমরা মূলত সমস্যায় পড়লে তারপরে আসি, কিন্তু না, সমস্যায় পড়লে না, সমস্যার সম্মুখীন হওয়ার আগেই মনে হয় এটা আমরা জেনে নেওয়া ভালো, তাই না? হ্যাঁ নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার, আমি পায়রার, আমার নাম সমীর সরকার। আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। সমীর সরকার, পায়রাডাঙ্গা থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ? 29শে জানুয়ারি 1990 সাল। 29শে জানুয়ারি 1990। আর জন্ম সময়? জন্ম সময় রাত 8:25 থেকে 30-এর মধ্যে মুর্শিদাবাদে হয়েছিলাম। 8টা থেকে 25 থেকে 30-এর মধ্যে মুর্শিদাবাদে। আচ্ছা, হ্যাঁ, নিজের সম্পর্কে তো? আচ্ছা সমীরবাবু, আপনার জন্মবারটা কি সোমবার ছিল? হ্যালো সমীরবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো সমীরবাবু? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, মাঝে মাঝে নেটওয়ার্কের খুব প্রবলেম করছে স্যার। একটু টিভির কাছাকাছি থাকুন তাহলে একটু আচ্ছা, সমস্যা হচ্ছে। আপনার সোমবার জন্ম ছিল, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তৃতীয়া শুক্লপক্ষ তিথি, আপনার সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে পক্ষীর যোগে জন্ম, এবং আপনার তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। প্রথমে যেটা বলবো, আপনি কি আপনার কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, একটু ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছি স্যার এখন। আচ্ছা, কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু দেখুন, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার রবি রাহু একত্রীকরণ রয়েছে। রবি রাহু একত্রীকরণ এবং সম্পূর্ণ চক্রমে নবম ভাবটা প্রচুর পরিমাণে সমস্যাদায়ক। মানে নবম ভাব, যে নবমের যে অধিপতি গ্রহ, সে কিন্তু ডিগ্রিগতভাবে অনেকটা দুর্বল। মানে ডিগ্রি যেটা পেয়েছে, নবমের অধিপতি গ্রহ ডিগ্রি হচ্ছে মাত্র 5 ডিগ্রি। তাহলে এই যে নবমের অধিপতি গ্রহ 5 ডিগ্রি এবং ন্যাটাল চার্ট বা লগ্নকুণ্ডলীতে রবি রাহু একত্রীকরণ, ওভারঅল দেখবেন আপনার জীবনে কোনো কিছু সমস্যা নেই, কিন্তু যেটা সমস্যা হবে কেরিয়ার ডেভেলপমেন্ট বা কেরিয়ারে আপনি ভালো জায়গা বা পজিশন পেতে সমস্যা হবে আপনার। এটা কি হচ্ছে? হ্যালো হ্যালো, আজকে একটু হ্যাঁ ফোনে ডিস্টার্ব হচ্ছে, সমস্যা আছে, টিভিতেই বরঞ্চ চ্যানেল ভিশনের টেকনিশিয়ানদেরকে একটু বলবো ফোনটা একটু দেখে নিও আমরা। আচ্ছা যাই হোক, তো আপনি শুনতে থাকুন সমীরবাবু। দেখুন, আপনার ওভারঅল যা চার্টে আমি দেখতে পাচ্ছি, আপনার কিন্তু খুব একটা বড় সড়ো কোনো সমস্যা আসবে না লাইফে। আপনি সব দিক থেকে হ্যাপিনেস হবেন, কিন্তু এই সমস্যাটা আপনাকে ভোগাবে। আপনি হয়তো কোথাও কাজকর্ম করছেন, কিন্তু সেই কাজকর্মতে ভালো প্রমোশন বা ভালো কোনো কিছু ডেভেলপমেন্টের যে প্রবলেম, আপনি যেটা প্রথমে বলে ডেভেলপমেন্ট পাচ্ছি না, এই ডেভেলপমেন্টটা না পাওয়ার কারণটাই হচ্ছে এটা যে রবি রাহুর সহাবস্থান এবং নবমপতি ডিগ্রির সমস্যা। এই নবমপতির মানে দুটো এই সমস্যাকে যদি আমরা একটু মিটিয়ে নিতে পারি, আপনাকে আমি এটুকু বলতে পারি সমীরবাবু, আপনি জীবনে কিন্তু খুব ভালো হ্যাপিনেস পাবেন। এবং আপনাকে আমি বলে রাখছি যে 2024-এর মে মাসের পর থেকে অনেকটা ভালো সময় আসবে, এবং সূর্য দশা কেটে যাওয়ার পর যখন প্রত্যন্তর দশা রবির আসবে, সেই সময় থেকে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন।
আপনি যদি পারেন এই যে দুটো সমস্যা রয়েছে সেই সমস্যা দুটোকে একটু মিটিয়ে নেবেন। রবি রাহুর প্রবলেম এবং নবমপতি ডিগ্রির সমস্যাটা খুব ইম্পর্টেন্ট। এটাকে যদি ডেভেলপমেন্ট করা যায় আপনি কর্মজীবনে একটা ভালো সফলতা কিন্তু পাবেন। সেই আমি একটু ফোন নাম্বার দুটো আরেকবার একটু বলে দিই, 9831707058, 9874207060। এই নাম্বারগুলোতে অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন সুব্রত চক্রবর্তীর সাথে। আর বাকিগুলো তো আপনাদের সবটাই জানা, তাও একটু মনে করিয়ে দিই যারা নতুন দর্শক প্রতিদিন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সোমবার শ্যামবাজার, রবিবার এবং মঙ্গলবার গড়িয়া, মাঝে দুটো বুধবার আপনারা পাবেন বর্ধমান এবং দুর্গাপুরে, বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুরে, শুক্রবার দিন পশ্চিম মেদিনীপুর টাউন কেনাডি টোলায়, শনিবার দিন আমরা পাবো হাওড়া বালি নর্থ বেঙ্গলে, আমরা পাবো 8 থেকে 21 তারিখ পর্যন্ত রত্নভান্ডার জুয়েলার্সে। আর এগরা বালিচক ডেবরা আপনারা মাসে দুবার করে পাবেন, এটাও কিন্তু একটা আনন্দের খবর। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি সোদপুর থেকে বলছেন। নাম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেয়ের নাম, ডেট অফ বার্থ? কি রায়? 21শে জুলাই। আচ্ছা, 2008। নাম? রিঙ্কা রায়। আচ্ছা, আচ্ছা, ওর সময়টা বলুন। হ্যাঁ, সময়টা, জন্ম সময়টা? রাত 10:30। রাত স্নিগ্ধা রায়। স্নিগ্ধা রায়, রাত 10:30টায় জন্ম। জন্মস্থানটা কোথায় মাসিমা? সোদপুরে জন্ম। আচ্ছা, বেশ। আচ্ছা, ওর জন্মবারটা কি সোমবার? স্নিগ্ধা রায়। আচ্ছা, ওর জন্মবারটা কি সোমবার? সোমবার। ওর লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, চতুর্থী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, সূর্য সিদ্ধান্ত যোগ, সৌভাগ্য যোগ এবং গণ হচ্ছে দেবারি গণ। বুঝতে পেরেছেন? এগুলো জানা ছিল আপনার? না না, এগুলো জানা ছিল না। স্নিগ্ধা পড়াশোনা করছে? ক্লাস 10-এ পড়ে। পড়াশোনায় দেখুন এমনি তো ভালো সমস্ত কিছু, কিন্তু ওর মধ্যে না প্রচন্ড চঞ্চলতা থাকবে। বুঝতে পেরেছেন? ওর যেটা প্রবলেম হবে, ও কনসেন্ট্রেশন ব্রেক হবে। মানে ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও হয়তো পড়াশোনা করতে বসছে, ওর মন একত্রীকরণে অনেক সমস্যা আসবে। এটা একটা বড় সমস্যা। বুঝতে পেরেছেন? স্নিগ্ধার আগামী দিন ওর মাধ্যমিক কি দেবে? 25-এ মাধ্যমিক দেবে। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খারাপ হবে না, যথেষ্ট ভালো হবে। আপনার মেয়ে, এটুকু বলতে পারি, ভবিষ্যতে যদি সায়েন্স বিষয় নিয়ে এগোতে পারে বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সায়েন্সের উপর কোনো কিছু এগোয়, আপনার মেয়ে কিন্তু প্রভূত উন্নতি সাধন করবে। এবং আপনার মেয়ের চার্টটা যথেষ্ট বেটার। কেন বেটার বলছি? কারণ বৃহস্পতি সক্ষেত্রগত শুধু একটাই সমস্যা, এই যে বললাম না যে কনসেন্ট্রেশনের ব্রেক হওয়া, এইটাকে যদি একটু গাইডলাইন করে নিতে পারেন, আপনার মেয়ের কিন্তু এই যে মানে যেটাকে বলতে পারে 10 থেকে 5% প্রবলেম, আদার্স 90 থেকে 95% পজিটিভ ওর মধ্যে। এই পজিটিভ জায়গা। হ্যাঁ হ্যাঁ, কি যোগ? এই রে, আপনারা এবার যোগের মধ্যে চলে গেলেন। প্রথমে যেটা বলি, আমি একটু আগে আলোচনা করছিলাম না, গ্রহণ যোগটা মানে কি হয় বলুন তো আমাকে একটু। গ্রহণ যোগে কি হয়? গ্রহণ যোগ কি? মেয়েকে কিছু গ্রহণ করে নেবে নাকি? মানে রবি কেতু একত্রীকরণ মানে গ্রহণ যোগ বলেছে জ্যোতিষী, তাই না? তাই তো? কিন্তু সেই জ্যোতিষীকে আপনি বলবেন, রবি চন্দ্র একত্রীকরণ রয়েছে, মানে চন্দ্রের ঘরে রবি রয়েছে, কিন্তু সেই গ্রহণ যোগের প্রভাব খাটবে না। কেন খাটবে না বলুন তো? কারণ চন্দ্র, সেই আমি বলে দিচ্ছি, সেই যে অধিপতি গ্রহ চন্দ্র খুব পজিটিভ জায়গায় রয়েছে। ঠিক আছে? চন্দ্র খুব পজিটিভ জায়গায় রয়েছে। গ্রহণ যোগের জন্য প্রবলেম হচ্ছে না মাসিমা। এই প্রবলেমটা হচ্ছে কি না, সম্পূর্ণ চক্রমে যদি আপনি করান মেয়ের, সম্পূর্ণ চক্রমের দেখবেন যে ওর বৃহস্পতি শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতিকে বলা হয় কি দেবতাদের গুরু, আর শুক্রকে বলা হয় দৈত্যকুলের অধিপতি গুরু শুক্রাচার্য। তাহলে দুই গুরু মানে শিক্ষাদাতার উৎস, কিন্তু দুজনের মত আলাদা। তাহলে এই মত আলাদা হওয়ার জন্য একত্রীকরণ, একজন গ্রহ একজন নক্ষত্রকে রুল করছে, তার মানে বৃহস্পতির পূর্ণ ক্ষমতা সে পাচ্ছে না, সেইখানে সমস্যাটা তৈরি হচ্ছে। আপনার মেয়ের জাস্ট এই সম্পূর্ণ চক্রমের এই যে গুরুর সঙ্গে, অর্থাৎ গুরু সৌরী যোগটা রয়েছে,
সেইটার একটা প্রতিবিধান করান, আপনার মেয়ে কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে। বুঝতে পেরেছেন? ওভারঅল ওকে নিয়ে চিন্তা করবেন না বেশি, শুধু এই যে বৃহস্পতির নক্ষত্রে শুক্র অবস্থান করছে এই জায়গাটার প্রতিকার করান, সম্পূর্ণ চক্রমে বিশেষ করে চতুর্থভাবে প্রতিকার করান, আপনার মেয়ে খুব ভালো জায়গায় পৌঁছাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শুধু ওর কনসেন্ট্রেশন ব্রেকের একটা সমস্যা রয়েছে, আর ভবিষ্যতে একটা প্রবলেম যেটা আসতে পারে গাইনোলজিক্যাল কোনো প্রবলেম। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সময় একদম শেষের মুহূর্তে আমরা নমস্কার এসেছি। নমস্কার। একদম সময় শেষের মুহূর্তে চলে আচ্ছা, আমরা কি এসেছি। একদম সময় শেষ? আমাদের সেটাই বলা হচ্ছে। যাই হোক, আজকে এই বিষয় নিয়ে আর আলোচনা করতে পারলাম না, তো নেক্সট এপিসোডে হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি মনে হয় যে দাম্পত্য জীবনে কোনো সমস্যা রয়েছে বা আপনার বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে, আমার কাছে একটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ওই ভয় ভীতি নিয়ে যে তান্ত্রিকদের কাছে যাব, এই যে একটু আগে মাসিমা ফোন করলেন গ্রহণযোগ রয়েছে বলে আমার মেয়ে হয়তো পড়াশোনা করছে না, তিনি জানেনই না যে গ্রহণযোগটা আমার মেয়ের কোনো প্রযোজ্যই হচ্ছে না, গ্রহণযোগ কোনো কাজেই মানে কোনো নেগেটিভ ফিলিংস দিচ্ছে না। এই বিষয়গুলোই তো আপনাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কালসর্পযোগ, কিমনদ্রুপ যোগ, মাঙ্গলিক যোগ, চলো কাটাতে হবে। এই বিষয় থেকে আপনাদের কিন্তু বাঁচতে হবে, তার কিন্তু প্রপার রেমেডি গাইডলাইন আপনাকে করতে হবে। আমার সমস্যাটা কেন হচ্ছে সেটাকে জানতে হবে। আজকে সময় নেই, বারবার কন্ট্রোল রুম থেকে ইশারা করছে। আমি নেক্সট এপিসোডে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব, এবং যদি কোনো আপনার সমস্যা থাকে আপনি যোগাযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।